Hello everyone, welcome back to the channel CodeRec. আমরা আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং মাস্টার কোর্সে আরেকটি লেকচার ভিডিওতে চলে এসেছি। এই ভিডিওতে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে টাইম কমপ্লেক্সিটির অ্যাপ্লিকেশনগুলো নিয়ে ইন জেনারেল কথাবার্তা বলবো। ওকে, দেন লেটস গেট স্টার্টেড। তো সবার আগে আমি একটু ছোট করে বলে নিই যে হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি। ওকে, টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি? ধরো তোমার কাছে একটা অ্যালগোরিদম আছে, বা ধরো তোমার কাছে একটা ফাংশন আছে যেটার কাজ হচ্ছে সাম বের করা। ধরো দুইটা নাম্বার ইনপুট নিলাম, এই দুইটা নাম্বারে সাম বের করা। ধরো a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 15, সাম ইকুয়ালস টু a প্লাস b। ওকে, এটা হচ্ছে তোমার একটা অ্যালগোরিদম, ধরো জেনারেল একটা অ্যালগোরিদম। তো বেসিক্যালি এই অ্যালগোরিদমটাকে আমরা যখন অ্যানালাইজ করি তখন আমরা কিছু সার্টেন ক্রাইটেরিয়া রাখি একটা অ্যালগোরিদম অ্যানালাইসিসের ক্ষেত্রে। সেই ক্রাইটেরিয়াগুলো কি? ক্রাইটেরিয়াগুলো হতে পারে যে আমার অ্যালগোরিদমটা কতটুকু সময় নেবে রান করার জন্য, অথবা আমার অ্যালগোরিদমটা কতটুকু স্পেস নেবে আমার মেমোরিতে বা আমার র্যামে রান করলে, অথবা অ্যালগোরিদমটা আমার পিসিতে বা সিপিইউতে কতটুকু রেজিস্টার অকুপাই করবে, অথবা অ্যালগোরিদমটা কতটুকু পাওয়ার কনজাম্পশন করবে। এইসব ফ্যাক্টর যখন আমরা কনসিডারেশনে আনি তখন আমরা এই অ্যালগোরিদমের এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে পারি। আমাদের জন্য একটা অ্যালগোরিদমের এফিসিয়েন্সি ক্যালকুলেট করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা বেসিক্যালি কি করতে চাই? আমরা বেসিক্যালি একটা অ্যালগোরিদমের এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে? তো এই এফিসিয়েন্সি ক্যালকুলেটর একটা প্যারামিটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তাহলে টাইম কমপ্লেক্সিটি দিয়ে আমরা কি করতে পারি? জেনারেলি যদি বলতে চাই তাহলে টাইম কমপ্লেক্সিটি দিয়ে আমরা একটা অ্যালগোরিদমে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারি ইন টার্মস অফ টাইম ফাংশন। ওকে, ইন টার্মস অফ টাইম ফাংশন, ইন টার্মস অফ টাইম ফাংশন। ওকে, এবার আসলে একটা ফর্মাল ডেফিনেশন। যেহেতু একটু আগে বলে আসছি যে টাইম কমপ্লেক্সিটি দিয়ে একটা অ্যালগোরিদম কতটুকু এফিশিয়েন্ট ইন টার্মস অফ এক্সিকিউশন টাইম সেটা আমরা বের করতে পারি। ধরো আমার যে অ্যালগোরিদমটা আছে সেটার তো কোনো একটা ইনপুট থাকবে, অবভিয়াসলি একটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। ওকে, তো এই ইনপুটের উপর ডিপেন্ড করে আমার অ্যালগোরিদমটা কতটুকু সময় নিচ্ছে, ঠিক কতটুকু সময় নিচ্ছে কিসের জন্য? রান করার জন্য। সেইটার মেজারমেন্টটাই আমরা করি হচ্ছে টাইম কমপ্লেক্সিটিতে। তুমি এভাবে চিন্তা করতে পারো, ধরো তোমার কাছে একটা কম্পিউটার আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা সিপিইউ, যেখানে তুমি তোমার এই অ্যালগোরিদমটাকে পুট করে রান করলাম। ওকে, তো তুমি দেখলা যে এই অ্যালগোরিদমটা তোমার কম্পিউটারে রান করতে 2 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? এখন তোমার বন্ধুর কাছে আরেকটা কম্পিউটার আছে, ঠিক আছে? তো তুমি তোমার সেমই অ্যালগোরিদমটা তোমার বন্ধুর কম্পিউটারে যখন রান করলা তখন দেখলা তোমার ফ্রেন্ডের কম্পিউটারে অ্যালগোরিদমটা রান করতে 5 সেকেন্ড সময় লাগে। তার মানে কি, যে এই অ্যালগোরিদমটা বেসিক্যালি মেশিন ডিপেন্ডেন্ট, একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ভ্যারি করতেছে রান করতে। এখন এটার রিজনটা কি? দুইটা মেশিনে ডিফারেন্ট টাইম লাগার। এমন হতে পারে যে তোমার মেশিনটা বা তোমার পিসিটা খুবই হাই স্পেসিফিকেশনে, যার কারণে সে খুব ফাস্ট এটাকে কম্পিউট করতে পারতেছে। অন দ্য আদার হ্যান্ড তোমার ফ্রেন্ডের স্পেসিফিকেশন খুবই লো, যে কারণে সে খুবই স্লো কম্পিউটেশন করতে পারতেছে। ঠিক, তাহলে কি আমরা এরকম বিভিন্ন মেশিনে টেস্ট করে আমরা একটা জাজমেন্টে আসবো যে আমাদের অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কতটুকু রান টাইম প্রডিউস করতেছে? না, এটা তখন খুবই ইনএফিশিয়েন্ট হয়ে যাবে। এজন্য আমাদের এমন একটা মেথড দরকার যেন আমরা সার্বজনীনভাবে মেশিন ইন্ডিপেন্ডেন্টলি একটা অ্যালগোরিদমের বা একটা প্রোগ্রামের রান টাইমটাকে ক্যালকুলেট করতে পারি বা এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করতে পারি। এই জন্য আমাদের যে মেথডটা টাইম কমপ্লেক্সিটি দরকার। ওকে, তাহলে টাইম কমপ্লেক্সিটি কি? টাইম কমপ্লেক্সিটি কিন্তু কোনো সময় না। সময়ের ইউনিট কি? সেকেন্ড বা মিনিট বা ঘন্টা। কিন্তু টাইম কমপ্লেক্সিটি ইউনিট সেকেন্ড, মিনিট, ঘন্টা হবে না। যেহেতু আমি বলে আসছি যে টাইম কমপ্লেক্সিটি কোনো সময় না, বাট এটা একটা সময় বের করার বা সময় হিসাব করার প্যারামিটার বা ফাংশন, বা এটাকে তুমি টাইম ফাংশন বলতে পারো, ঠিক আছে? এফ অফ এন। তাহলে দেখো, আমরা যদি টাইম কমপ্লেক্সিটির একটা ফর্মাল ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা বলতে পারি টাইম কমপ্লেক্সিটি ইজ আ ওয়ে টু মেজার
how the running time of an algorithm grows with respect to size of its input. ওকে, তার মানে কি যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা ফাংশন যেটা আমাদের ইনপুট সাইজের উপর ডিপেন্ড করবে। ওকে, তো টাইম কমপ্লেক্সিটি থেকে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি আমাদের অ্যালগরিদমটা কতটুকু এফিশিয়েন্ট ইন টার্মস অফ এক্সিকিউশন টাইম। তার মানে টাইম কমপ্লেক্সিটি একটা ফাংশন যেখান থেকে আমরা ফার্দার অ্যানালাইজ করে সেই প্রোগ্রামটার বা সেই অ্যালগরিদমটার এক্সিকিউশন টাইমটা আমরা জানতে পারি উইদাউট ডিপেন্ডিং অন দ্য এক্সাক্ট মেশিন অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি পয়েন্টগুলা কি পয়েন্ট হচ্ছে গিয়ে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা টাইম ফাংশন যেটা কি করে রান টাইম এফিসিয়েন্সি ক্যালকুলেট করে। ওকে, এখন কিভাবে ক্যালকুলেট করে ওটা আমরা একটু পরে আসতেছি। পরের পয়েন্টটা কি, যে ইট ডিপেন্ডস অন দ্য ইনপুট সাইজ। ঠিক আছে, ইনপুট সাইজ। ধরো তোমার একটা অ্যারে আছে অফ সাইজ n, ঠিক, তাহলে সেই প্রোগ্রামটার ইনপুট সাইজ n এর উপরে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করবে। তখন আমরা এটাকে বলবো ফাংশন অফ n। তারপরে থার্ড পয়েন্ট, এইটাকে টাইম কমপ্লেক্সিটি যে ফাংশনটা সেটাকে আমরা একটা নোটেশন দিয়ে এক্সপ্রেস করি, যেটাকে আমরা বলি বিগ ও নোটেশন। ওকে, বিগ ও নোটেশন। তো অলওয়েজ এটাকে আমরা এফ অফ এন না লিখে আমরা এটাকে একটা স্পেশাল নোটেশন দিয়ে প্রকাশ করব, যেটাকে বলা হয় বিগ ও নোটেশন। এবং বিগ ও নোটেশনটাকে এভাবে লেখা হয় ও এবং দুইটা ফার্স্ট ব্র্যাকেট এবং এরপরে হচ্ছে গিয়ে ইনপুট প্যারামিটারটা, সেটা হতে পারে এন, হতে পারে এন স্কোয়ার, হতে পারে লগ এন, হতে পারে 1, ডিপেন্ডিং অন দ্য অ্যালগোরিদম। ওকে, এটা আমরা ফার্দার দেখব। তাহলে এটার প্রকাশ করার জেনারিক ওয়েটা কি, বিগ ও নোটেশন, যেটাকে আমরা এভাবে লিখি big O of something. এরপরে দেখো টাইম কমপ্লেক্সিটি should always be considered as the worst case scenario. Okay, সিনারিও। তো এইটা মানে কি, দেখো কোনো একটা প্রোগ্রামের বা কোনো একটা অ্যালগোরিদমের বিভিন্ন ধরনের কেস হইতে পারে। ধরো একটা অ্যালগোরিদম আছে তোমার কাছে, এটার মধ্যে 3 ধরনের কেস আমরা জেনারেলি দেখি। একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে অ্যাভারেজ কেস, একটা হচ্ছে ওয়ার্স্ট কেস। ধরো তোমার অ্যালগোরিদমটা সর্বনিম্ন 2 সেকেন্ডের মধ্যে পারফর্ম করে ফেলে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে বেস্ট কেস সিনারিও। ধরো তোমার সেই সেম অ্যালগোরিদমটা কোনো একটা সিনারিওতে বা কোনো একটা ইনপুট কনস্ট্রেইনসে সর্বোচ্চ 10 সেকেন্ডে পারফর্ম করে, তখন ওই কেসটাকে আমরা বলবো ওয়ার্স্ট কেস। আর এই বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসের অ্যাভারেজ করলে যে কেসটা পাই সেটাকে আমরা বলি অ্যাভারেজ কেস। ঠিক আছে, তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি আমি জিনিসটাকে বুঝাই, ধরো তোমার কাছে একটা অ্যারে আছে, অ্যারে অফ 5 নাম্বারস। ঠিক আছে, এখানে ধরো 5, 3, 8, 7, 6, 5টা নাম্বার একটা অ্যারে আছে। ওকে, অ্যারে ইন্ডেক্সিংগুলো হচ্ছে 0, 1, 2, 3 and 4। ওকে, তো তুমি এই অ্যারের মধ্যে একটা লিনিয়ার সার্চ করতে চাচ্ছ। লিনিয়ার সার্চ মানে কি, যে লিনিয়ারলি তুমি একটা কি বা একটা এলিমেন্টকে খুঁজতে চাও, এর মধ্যে 8কে খুঁজতে যাচ্ছ। ওকে, তাহলে তুমি কি করবা, তুমি প্রথমে চেক করবা তোমার প্রথম এলিমেন্টটা কি 8, না, তাহলে পরেরটায় যাও। নেক্সট এলিমেন্টটা কি 8, না, এটা 3, তাহলে পরেরটায় যাও। থার্ড এলিমেন্টটা কি 8, হ্যাঁ এইটা 8, তাহলে there is our কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, এখন দেখো এমন একটা সিনারিও আসতে পারে যেখানে ধরো তোমার টার্গেট হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, তার মানে তুমি 5কে খুঁজতে চাও এআর এর মধ্যে। তখন তুমি কি করবা, কিভাবে অপারেশনগুলো পারফর্ম করবা? ধরো ইন দ্যাট কেস তুমি হচ্ছে প্রথম এলিমেন্টকে যখন দেখবা যে এইটা কি 5, হ্যাঁ এইটা 5, তখন কি একদম প্রথম কম্পারিজনে তুমি তোমার টার্গেটকে পেয়ে যাচ্ছ। তার মানে কি তখন তোমার এটা রান করতে সবচেয়ে কম সময় লাগবে এবং ওইটাকে তখন আমরা বলবো বেস্ট কেস। ওকে, ঠিক আছে, একদম ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছ। ইন এনি কেস ধরো তোমার টার্গেট আছে হচ্ছে গিয়ে 5 না হয়ে ধরো তোমার টার্গেট আছে হচ্ছে 6। ঠিক আছে, তখন কি হবে, তখন ধরো তুমি প্রথম এলিমেন্ট চেক করবা,
এটা কি 6 না, পরেরটা চেক করবা এটা কি 6 নো, পরেরটা নো, পরেরটা নো, অ্যান্ড লাস্টলি সবার লাস্ট এলিমেন্টে গিয়ে দেখলা হ্যাঁ এইটা 6। তাহলে তুমি 6 কে পাচ্ছ সবার লাস্টে, মানে তোমার প্রত্যেকটা এলিমেন্ট চেক করে করে আসার পরে ফাইনালি তুমি 6 কে পেলা। তো ইন দ্যাট কেস তোমার সবচেয়ে বেশি কম্পারিজন করা লাগতেছে, 5টা কম্পারিজন করা লাগতেছে ইন কম্পেয়ার টু দিস যেখানে একটা কম্পারিজন লাগছিল। তাহলে তখন কি হবে, এইখানে সবচেয়ে বেশি সময় লাগবে রান করতে, তাই না? তখন ওই কেসকে আমরা বলবো ওয়ার্স্ট কেস, ঠিক আছে? আর এই বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসের যদি অ্যাভারেজ করো, ধরো মাঝামাঝি কোনো একটা এলিমেন্ট আছে 8 যেটাকে তুমি খুঁজতে যাচ্ছ, তখন সেটা হবে অ্যাভারেজ কেস সিনারিও। তো এখন বেসিক্যালি এটা বোঝানোর রিজন হচ্ছে আমি তোমাকে বলতে যাচ্ছি যে আমরা টাইম কমপ্লেক্সিটি হিসাব করব অলওয়েজ ওয়ার্স্ট কেস সিনারিওর উপরে, ঠিক? ওয়ার্স্ট কেস সিনারিওর উপরে কেন হিসাব করব? ওয়ার্স্ট কেস সিনারিওতে হিসাব করলে আমরা আমাদের অ্যালগরিদমের সর্বোচ্চ এফিসিয়েন্সিটাকে ক্যালকুলেট করতে পারবো। দেখো এবার আমরা বিগো নোটেশন নিয়ে একটু ডিসকাস করি। যেহেতু একটু আগে বলে আসছি যে বিগো নোটেশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করার জন্য। তো নর্মালি এটা কিভাবে লেখা হয়, একটা ও এর ভেতরে তোমার এক্সপ্রেশনটা থাকবে, হতে পারে এটা এন, হতে পারে এটা লগ এন, হতে পারে এটা এন স্কোয়ার অ্যান্ড সো অন। ওকে, তো এই বিগো নোটেশনের ভেতরে আমাদের যে প্যারামিটারটা থাকে, দেখো ইন দিস কেস এন, সেটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যালগরিদমের রান টাইমের গ্রোয়িং স্কেল, ঠিক আছে? বা ইনপুটের উপর ভিত্তি করে আমাদের অ্যালগরিদমের রান টাইমটা কতটুকু স্কেল করতেছে, ঠিক? তো এই বিগো নোটেশনের ভেতরের যে প্যারামিটারটা আছে এইটার উপর বেস করে আমরা এটাকে জাজ করতে পারবো যে আমাদের অ্যালগরিদমটা কতটুকু ফাস্ট অথবা কতটুকু স্লো। তো কোনো একটা প্রোগ্রামের বিগো নোটেশন বা টাইম কমপ্লেক্সিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেইটা জানার আগে আমাদের কিছু বিগো নোটেশনের রুলস জানতে হবে। তো চলো ছোট করে কয়েকটা বিগো নোটেশনের রুলস জেনে আসি। দেখো প্রথম রুলটা হচ্ছে বিগো নোটেশনস ক্যান নট হ্যাভ কনস্ট্যান্টস। ওকে, তার মানে কি, যে ধরো তোমার নোটেশনের ভেতরে বা তোমার ফাংশনটার ভেতরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেগুলোকে আমরা নেগলেক্ট করব। ফর এক্সাম্পল, ধরো তোমার একটা বিগো নোটেশন আছে এরকম যে বিগো অফ n+6। ওকে, দেখো তো এখানে এই 6টা কি একটা কনস্ট্যান্ট না? তাহলে আমাদের রুল বলে যে যখন কোনো বিগো নোটেশনের ভিতরে কনস্ট্যান্ট থাকবে সেটাকে আমরা ইগনোর করব। তাহলে এই নোটেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, বিগো অফ, যদি 6কে ইগনোর করে দিই তাহলে কি বাকি থাকে, এম, বিগো অফ এন। এটাকে আমরা এভাবে বলি বিগো অফ এম, ঠিক আছে? বিগো অফ এই প্যারেন্থেসিসের ভিতরে যেটা থাকবে সেটা। ওকে, দেখো সিমিলারলি ধরো তোমার এরকম আরেকটা বিগো নোটেশন আছে বিগো অফ n+99। তখন তুমি এটাকে কি লিখবা? সেম রুল, 99 কি একটা কনস্ট্যান্ট, তখন কি হবে, এটাকে আমরা লিখতে পারি বিগো অফ এন, ঠিক আছে? 99কে রিমুভ করে দিয়ে। ওকে, নেক্সট আপ সেকেন্ড রুল, দেখো বিগো নোটেশনস ক্যান নট হ্যাভ কনস্ট্যান্ট ফ্যাক্টরস। ওকে, সো এইটা মানে কি, ধরো তোমার একটা নোটেশন আছে বিগো অফ 2n+n। ওকে, এরকম একটা নোটেশন আছে। এখন এই নোটেশনটা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা যে প্রথম 2n এর সাথে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে বা সহগ আছে, যেটা হচ্ছে 2। তো আমাদের রুল বলে যদি কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টর বা সহগ থাকে সেটাকে আমরা রিমুভ করে দিতে পারি। তাহলে দেখো এই নোটেশনটার সাথে যে কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে 2 সেটাকে আমরা সিম্পলি রিমুভ করে দিতে পারি। তাহলে রিমুভ করে দিলে আমাদের নোটেশনটা কি দাঁড়ায়, বিগো অফ n+n, তাই না? এখন দেখো n+n কে আবার কি লেখা যায়, বিগো অফ 2n, রাইট? 2n এর ক্ষেত্রেও কি আবার আরেকটা কনস্ট্যান্ট ফ্যাক্টর চলে আসতেছে 2, ঠিক তাই না? তাহলে সিমিলারলি এইবারও আমরা এই 2টাকে রিমুভ করে দিতে পারি এবং এটাকে রিমুভ করলে ফাইনালি আমাদের বিগো নোটেশনটা হয় বিগো অফ n, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, তো এইভাবে সিম্পলিফাইড ম্যানারে আমাদের বিগো নোটেশনটাকে প্রকাশ করতে হয়। তো চলো আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমার একটা নোটেশন দেওয়া আছে বিগো অফ n/2, ঠিক আছে? এক্ষেত্রেও দেখো তোমার একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে না, হাফ, 1/2 একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে তুমি এই হাফটাকে ক্যান্সেল করে দিতে পারো না? যদি তুমি এই হাফটাকে ক্যান্সেল করো তাহলে তোমার ফাইনাল বিগো নোটেশন কি হবে, বিগো অফ এন। ওকে, বুঝতে পারতেছো জিনিসটা? ওকে, নেক্সট আপ দেখো থার্ড রুল। দেখো বিগো নোটেশন আমাদের বলে যে ইউ শুড অলওয়েজ কনসিডার দ্য হাইয়েস্ট টার্ম, ঠিক আছে? ইউ শুড অলওয়েজ
consider the highest valued term only. ওকে, এটা মানে কি, ধরো তোমার বিগ নোটেশনের মধ্যে অনেকগুলা টার্ম আছে বা পদ আছে, তো তখন তুমি কি করবা, যে প্রত্যেকটা পদ অ্যানালাইজ করবা এবং অ্যানালাইজ করার পরে দেখবা যে কোন পদটার ভ্যালু সবচেয়ে বেশি। যেই পদটার ভ্যালু সবচেয়ে বেশি হবে সেইটাকে রেখে বাকিগুলাকে তুমি ক্যান্সেল আউট করে দেবা, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো তোমার একটা বিগ নোটেশন আছে এরকম, বিগ অফ n কিউব প্লাস n/2 প্লাস n², ঠিক আছে? প্রথমত দেখো তো এখানে কনস্ট্যান্ট ফ্যাক্টর কি কি আছে। কনস্ট্যান্ট ফ্যাক্টর আমরা একটা দিতেছি হাফ, তাহলে এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে? এটাকে ক্যান্সেল করলে লেখা যায় যে বিগ অফ n কিউব প্লাস n প্লাস n², ঠিক আছে? তাই তো। এবার দেখো থার্ড রুলটা অ্যাপ্লাই করবো। থার্ড রুলে কি বলছে, ইউ শুড অলওয়েজ কনসিডার দ্য হাইয়েস্ট ভ্যালুড টার্ম অনলি। ওকে, দেখো এখানে টার্ম আছে কয়টা, তিনটা না, তিনটা ডিফারেন্ট টার্ম আছে, একটা n কিউব, একটা n, একটা n²। এর মধ্যে হাইয়েস্ট ভ্যালুড টার্ম কোনটা? n কিউব, রাইট? এটার ভ্যালু সবচেয়ে বেশি। তাহলে আমরা কি করব, এইটাকে রেখে বাকিগুলাকে ক্যান্সেল করে দেবো, n কে ক্যান্সেল করে দেবো, n² কে ক্যান্সেল করে দেবো। তাহলে দেখো তো আমাদের ফাইনাল বিগ নোটেশন আসে বিগ অফ n কিউব। ওকে, দেখো তো এইটা এই বড় টার্মটার থেকে অনেক সিম্পলিফাইড না? এখন আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম রাখবো। ধরো আমাদের একটা এক্সাম্পল ফাংশন আছে বিগ অফ n² প্লাস n প্লাস n কিউব প্লাস m, এরকম একটা ফাংশন আছে। এখন তোমাকে বলছে যে এই বিগ নোটেশনটাকে এটার ভ্যালিড নোটেশনে নিয়ে আসতে বা এটা সিম্পলিফাইড নোটেশনে নিয়ে আসতে। তাহলে তুমি কি করবা, তোমাকে মেইনলি এই তিনটা রুল, এই উপরের তিনটা রুল মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই তিনটা রুল যদি আমি অ্যাপ্লাই করি, প্রথমত আমি কি এখানে কোনো কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি? না, প্রথম রুল অনুযায়ী আমি কোনো কনস্ট্যান্ট পাচ্ছি না। সেকেন্ড রুল, আমি কি এখানে কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টর দেখতেছি বা সহগ দেখতেছি? না, প্রত্যেকটারই সহগ 1 করে, সো 1 থাকা না থাকা সেম কথা। এবার দেখো থার্ড রুল, আমাকে থার্ড রুল বলছে যে প্রত্যেকটা পদের ম্যাক্সিমাম ভ্যালুটাকে রাখতে। তো এই নোটেশনে আমরা টোটাল কয়টা পদ দেখতেছি? দেখো তো কয় ধরনের পদ দেখতে পাচ্ছি। প্রথমত আমার এম আছে হচ্ছে দুইটা, এম এর দুইটা পদ আছে এবং এন এর আছে দুইটা পদ, তাই না? তাহলে আমাকে যেটা করতে হবে যে এম এর সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ পদটা রাখতে হবে এবং এন এর সর্বোচ্চ পদটা রাখতে হবে, যেহেতু দুই ধরনের পদ আছে, রাইট? তাহলে দেখো এন থেকে আমি সর্বোচ্চ কোন পদটা পাই? এখানে আছে n², n, তাহলে এই দুটার মধ্যে সর্বোচ্চ কোনটা? n², তাহলে আমি শুধু n² কে রাখবো, ঠিক আছে? প্লাস m থেকে আমি সর্বোচ্চ কোনটা পাই? m কিউব। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনাল বিগ নোটেশন কি হবে? এটাকে আমরা লিখতে পারি বিগ অফ m কিউব প্লাস n²। দেখো বিগ নোটেশনে আমাদের আরেকটা লাস্ট রুল আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ধরো তোমার বিগ নোটেশনে কোনো ভ্যারিয়েবল নাই, শুধু কনস্ট্যান্ট আছে। ফর এক্সাম্পল তোমার এরকম একটা বিগ নোটেশন আছে বিগ অফ 25, অথবা এরকম একটা বিগ নোটেশন আছে বিগ অফ 100, এরকম যে কোনো ভ্যারিয়েবল নেই, এন এম এই টাইপের কোনো ভ্যারিয়েবল নেই, বাট শুধু কনস্ট্যান্ট আছে। তখন এই টাইপের বিগ নোটেশনকে তুমি সিম্পলি বিগ অফ 1 বলতে পারো। তো যত বড় ভ্যালুই থাকুক না কেন এখানে, তুমি সিম্পলি সেটাকে বিগ অফ 1 হিসেবে কনসিডার করবা। ওকে, এবার আমরা দেখব কিভাবে আমরা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে পারি। দেখো তার আগে আমাদেরকে এলিমেন্টারি অপারেশন সম্পর্কে একটু জানতে হবে। দেখো এলিমেন্টারি অপারেশন কোনো রকেট সায়েন্স না। বেসিক্যালি আমাদের প্রোগ্রামিংয়ে আমরা যে অপারেশনগুলো একটা কনস্ট্যান্ট টাইমে সম্পন্ন করতে পারি সেই অপারেশনগুলোকে আমরা এলিমেন্টারি অপারেশন বলে থাকি। তো বেসিক্যালি এলিমেন্টারি অপারেশনটা কি? এলিমেন্টারি অপারেশন হচ্ছে কি, যেই অপারেশনগুলো কনস্ট্যান্ট টাইম নেয়, ঠিক আছে? তো কোন অপারেশনগুলো কনস্ট্যান্ট টাইম নেয়? হতে পারে যে কোনো অ্যারিথমেটিক অপারেশন, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ফর এক্সাম্পল ধরো তুমি a প্লাস b করলা, এটা একটা এলিমেন্টারি অপারেশন। ধরো তুমি b ইকুয়ালস টু c মাইনাস d করলা, এটাও একটা এলিমেন্টারি অপারেশন। ওকে, তো অ্যারিথমেটিক অপারেশন একটা এলিমেন্টারি অপারেশন হতে পারে যেটা একটা কনস্ট্যান্ট সময় নেয়। সিমিলারলি ধরো হতে পারে কম্প্যারিজনস, যেমন আমরা কন্ডিশনালসের ক্ষেত্রে চেক করি না যে ইফ a is greater than b or not, সো এটা কি একটা কম্প্যারিজন অপারেশন, সো এটাও একটা এলিমেন্টারি অপারেশন। সিমিলারলি লেসার দেন হতে পারে, ইকুয়াল হতে পারে, এন্ড সো অন। ওকে, থার্ডলি অ্যাসাইনমেন্ট অপারেশনস।
অ্যাসাইনমেন্ট মানে কি? কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা। আর আমরা অনেক সময় লিখি না যে int a equals to 5, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেশন, 5 কে এর মধ্যে অ্যাসাইন করতেছি। সো এটা একটা এলিমেন্টারি অপারেশনস, ঠিক আছে? তো সিম্পলি এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখো তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটি হিসাব করাটা মোটামুটি ইজিয়ার হয়ে যাবে। আমি কি বলছি? এলিমেন্টারি অপারেশন কি করে? যে কনস্ট্যান্ট টাইম নেয়। কনস্ট্যান্ট টাইমকে আমরা এভাবে প্রকাশ করি big O of 1, ঠিক আছে? তো big O of 1 দেখলে আমরা বুঝবো যে সেটা একটা কনস্ট্যান্ট টাইম নেয়। চলো এবার একটা প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি বের করি। ধরো তোমার একটা প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে তুমি একটা ভ্যালু অ্যাসাইন করতেছো int a equals to 5, int b equals to 6, তুমি একটা সাম ভ্যারিয়েবল নিলা, সাম ইকুয়ালস টু a প্লাস b, ঠিক আছে? আর সি আউট করে দিলা সামকে। ধরো এটা তোমার একটা প্রোগ্রাম। এখন তোমাকে বলছে যে এই প্রোগ্রামে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করা। তুমি কি করবা? প্রথমে এলিমেন্টারি অপারেশনগুলো চেক করবা, তোমার প্রোগ্রামে কোনটা কোনটা এলিমেন্টারি অপারেশন, এবং টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বেসিক্যালি এলিমেন্টারি অপারেশনের টোটাল কাউন্ট, কয়টা টোটাল এলিমেন্টারি অপারেশন আছে সেটার যোগফল, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা গুনি কয়টা এলিমেন্টারি অপারেশন আছে। এইটা একটা এলিমেন্টারি অপারেশন, অ্যাসাইনমেন্ট অপারেশন। এইটা আরেকটা এলিমেন্টারি অপারেশন, রাইট? এইটা আরেকটা এলিমেন্টারি অপারেশন, রাইট? কারণ কি? এই যে যোগ করতেছি, অ্যারিথমেটিক অপারেশন। সি আউট কি কোনো এলিমেন্টারি অপারেশন? না, এটা কোনো এলিমেন্টারি অপারেশন না, ঠিক আছে? তো এটাকে আমরা ধরবো না। তাহলে দেখো এখানে আমরা কয়টা এলিমেন্টারি অপারেশন পাচ্ছি? 3টা এলিমেন্টারি অপারেশন পাচ্ছি। তাহলে আমি কি বলছি? যে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বেসিক্যালি টোটাল এলিমেন্টারি অপারেশনের যোগফল। তো এখানে আমরা যেহেতু 3টা এলিমেন্টারি অপারেশন পাইছি, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে big O of 3, ঠিক আছে? যেহেতু big O নোটেশনের ভেতরে শুধু কনস্ট্যান্ট থাকলে সেটাকে big O of 1 হিসেবে কনসিডার করা যায়, সেজন্য এটার টাইম কমপ্লেক্সিটি হবে big O of 1। চলো এবার আমরা কিছু কমন কোড স্নিপেটের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করি, যে কোডগুলো আমরা খুবই ফ্রিকোয়েন্টলি আমাদের জার্নিতে ইউজ করব। ওকে, দেখো প্রথম স্নিপেটে আমাদের কি দেওয়া আছে? আমাদের একটা প্রোগ্রাম দেওয়া আছে, আমাদেরকে বলছে এটা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করতে। তাহলে আমরা কি করব? আমরা বেসিক্যালি এটার এলিমেন্টারি অপারেশনগুলোকে কাউন্ট করব, তাই না? দেখো তো প্রথম স্টেটমেন্টটা কি একটা এলিমেন্টারি অপারেশন? ইয়েস। নেক্সট ওয়ান, এটাও একটা এলিমেন্টারি অপারেশন, ইয়েস। পরেরটা, হ্যাঁ এটাও একটা এলিমেন্টারি অপারেশন, ইয়েস। ওকে, দেন এইগুলা কি এলিমেন্টারি অপারেশন? এই দুইটা না, যেহেতু এটা কোনো অ্যাসাইনমেন্ট না, অ্যারিথমেটিক না, সো এগুলোকে আমরা এলিমেন্টারি হিসেবে কাউন্ট করব না, ঠিক আছে? এরপরে আসো নেক্সট আপ। দেখো এই ফর লুপটা কি একটা এলিমেন্টারি অপারেশন? এই ফর লুপে বেশ কয়েকটা পার্ট রয়েছে, যেগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টারি অপারেশন। তাহলে চলো আমরা ক্লোজলি এটাকে অ্যানালাইজ করি। প্রথমে ফর লুপে একটা ইনিশিয়ালাইজেশন হয়েছে, তাই না? এটা একটা এলিমেন্টারি অপারেশন। একটা কন্ডিশন চেক হয়েছে, এটা একটা এলিমেন্টারি অপারেশন, এবং একটা ইনক্রিমেন্ট হয়েছে, এটাও একটা এলিমেন্টারি অপারেশন। তো আমাদেরকে কাউন্ট করতে হবে যে এই এলিমেন্টারি অপারেশনগুলো কয়বার করে পারফর্ম হচ্ছে। তো তুমি যদি একটু ক্লোজলি লক্ষ্য করো এই ফর লুপটাতে, এই প্রথম ইনিশিয়ালাইজেশনটা তো একবারই হয়, তাই না? তাহলে এটাকে আমরা একবার হিসাব করতে পারি। ওকে, এবার দেখো এই কন্ডিশনটা কয়বার চেক হবে? এই কন্ডিশনটা কয়বার চেক হবে? যতবার আমার এই ফর লুপটা রান করবে ততবার এই কন্ডিশনটা চেক হবে, তাই না? লেটস সে তোমার n ইকুয়ালস টু 5 দেওয়া আছে, তখন কি তোমার 5 বার এই কন্ডিশনটা চেক হবে, রাইট? মোর প্রিসাইসলি যদি বলি তাহলে এই কন্ডিশনটা n+1 টাইমস, মানে 6 বার চেক হয়। সো আমাদের হিসাবের সুবিধার্থে আমরা n টাইমস ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে n যত থাকবে আমাদের এই কন্ডিশনটা ততবার চেক হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা চেক হবে n টাইমস, রাইট? n টাইমস। ওকে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। এবং এই ইনক্রিমেন্টটা কয়বার হবে? এই আমার ফর লুপটা যতবার ঘটতেছে ততবার এই ইনক্রিমেন্টটা হবে, তাই না? তাহলে এই ইনক্রিমেন্টটা কতবার চলবে? n টাইমস, রাইট? তাহলে দেখো এই ফর লুপের ভেতরে আমাদের এই স্টেটমেন্টটা টোটাল কতবার পারফর্ম হবে? এই কাউন্টগুলোর যোগফলই হচ্ছে গিয়ে টোটাল এলিমেন্টারি অপারেশন এই ফর লুপের। তাহলে এগুলোকে আমি যদি যোগ করি তাহলে এই ফর লুপের টোটাল এলিমেন্টারি অপারেশন আমরা কয়টা পাই? n plus 1 which is 2n plus 1 টাইমস। ওকে, তাহলে এই ফর লুপের এলিমেন্টারি অপারেশন কয়টা? 2n plus 1টা। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের প্রোগ্রাম ব্রেক করে চলে আসলাম। তাহলে দেখো আমরা টোটাল কয়টা এলিমেন্টারি অপারেশন পাইলাম এই প্রোগ্রামে? 1টা, 2টা, 3টা এবং 2n plus 1টা, তাই না? তাহলে আমি সবগুলোকে যদি যোগ করি তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসবে? আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে
big of 1 plus 1 plus 1 plus 2n plus 1, তাই না? তাহলে এটা কি হিসাব করলে কি পাই? big of 3 plus 2n plus 1, which is big of 2n plus 4. এখন দেখো বিগো এর রুল কি বলে? বিগো এর রুল বলে যে যদি কোনো কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট থাকে তাহলে সেটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, এবং যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে এখান থেকে 2 আর 4 চলে গেল। তাহলে আমাদের ফাইনালি নোটেশনটা কি থাকে বলো তো? বিগো অফ n, রাইট? তাহলে আমাদের এই কোর্স স্নিপেটের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি কি হবে? বিগো অফ n। আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করছো যে আমাদের এক্সপ্রেশন যেটা ছিল এখানে এই তিনটা কোথা থেকে আসছে? এই ফর লুপের বাহিরে যে তিনটা এক্সপ্রেশন ছিল বা তিনটা এলিমেন্টারি অপারেশন ছিল সেখান থেকে এই 3টা আসছে, তাই না? এখন দেখো আমাদের ফাইনাল যে এক্সপ্রেশন সেখানে এই 3-এর এফেক্টটা কতটুকু? এই 3-এর কিন্তু কোনো এফেক্টই নাই, বিকজ আলটিমেটলি আমরা 3কে ক্রস আউটই করে দিচ্ছি, তাই না? যে কনস্ট্যান্টগুলো থাকবে সেগুলোকে ক্রস আউটই করে দিচ্ছি। সো এটা কি বুঝতে পারতেছো যে আলটিমেটলি লুপের বাহিরে, এই লুপের বাহিরে যা কিছুই থাকুক না কেন সেগুলো আমাদের টাইম কমপ্লেক্সিটিতে খুব বেশি প্রভাব ফেলে না, বা ফেললেও খুবই নেগলিজিবল, যে কারণে আমরা সেটাকে ইগনোর করে দিই। এই জন্য মোস্ট অফ দ্য কেসেসে আমরা যখন টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করব তখন আমরা শুধুমাত্র লুপ নিয়ে কনসিডার করব। ওকে, ঠিক আছে? এখন দেখো নর্মালি টাইম কমপ্লেক্সিটি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, এক হচ্ছে লুপ আর এক হচ্ছে রিকারশন। ওকে, তো এই লেকচারে আমি জেনারেলি লুপস নিয়ে আলোচনা করব, রিকারশনের দিকে যাব না, বিকজ রিকারশন একটু হায়ার লেভেলের টপিক। সো ওইটা আমি অ্যাডভান্স লেকচারের জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে? ফর নাও আমরা লুপসের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করব। ওকে, দেখো পরের এক্সাম্পলটা, যেহেতু আমি বলে আসছি যে টাইম কমপ্লেক্সিটি কেবলমাত্র লুপের উপরে ডিপেন্ড করে, সো আমরা শুধু লুপের অংশটুকু নিয়ে ডিল করব, বাকি অংশটুকু আমরা নেগলেক্ট করব। ওকে, তাহলে দেখো তো আমার কাছে একটা লুপের স্নিপেট দেওয়া আছে, বলছে এটা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করতে। ওকে, দেখো তো আমি জাস্ট কি করব যে এই লুপের এলিমেন্টারি অপারেশন কয়টা সেইটা কাউন্ট করব। দেখো এলিমেন্টারি অপারেশন গুনে গুনে কাউন্ট করার থেকেও আরও একটা ইজিয়ার ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি জাস্ট দেখবা যে তোমার লুপের ভেতরের স্টেটমেন্টগুলো ঠিক কতবার রান হচ্ছে। তুমি যদি সেইটার কাউন্টটা বের করতে পারো তাহলে ইজিলি তুমি তোমার টাইম কমপ্লেক্সিটি পেয়ে যাবা। তুমি আমাকে বলো তো যে তোমার লুপের ভিতরের যে সি আউটটা আছে সেটা কতবার রান হচ্ছে। তুমি একটু লুপের কনস্ট্রেন্টসগুলো দেখো, i ইকুয়ালস টু n থেকে i গ্রেটার দেন ইকুয়াল 0 পর্যন্ত, তাই না? তাহলে এখানে স্টেটমেন্টটা কয়বার রান হবে? n টাইমস রান হবে, তাই না? একটু চিন্তা করে দেখো তো, ধরো তোমার n আছে হচ্ছে কি 3। ওকে, তাহলে কি হচ্ছে 3 থেকে 0 পর্যন্ত একবার করে ইনক্রিমেন্ট হবে, তাহলে কি একবার 3 হবে, একবার 2 হবে, একবার 1 হবে, তাই না? তাহলে দেখো তো কয়বার লুপটা রান হলো, একবার, দুইবার, তিনবার, রাইট? তাহলে তাহলে আমরা ইন জেনারেলি বলতে পারি না যে এই লুপটা n টাইমস রান হবে। এই লুপটা যদি n টাইমস রান হয় তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n। ওকে, পরের এক্সাম্পলটা দেখো, তুমি আমাকে বলো এই লুপের স্টেটমেন্টটা কয়বার রান হবে। সিম্পলি চিন্তা করো, i ইকুয়ালস টু 0 থেকে i লেস দেন n পর্যন্ত যাচ্ছে এবং i 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? তুমি n এর যে কোনো একটা এক্সাম্পল ভ্যালু ধরে নাও, ধরো n ইকুয়ালস টু 5, ঠিক আছে? i যখন 0 তখন একবার স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, তাই না? তারপরে i 2 করে বৃদ্ধি পাবে, তাহলে i হবে কত? 2, তখন আরেকবার এক্সিকিউট হবে। এরপরে i হয়ে যাবে 4, তখন আরেকবার এক্সিকিউট হবে, তাই না? তাহলে দেখো তো কয়বার স্টেটমেন্ট এক্সিকিউট হইলো? 3বার স্টেটমেন্ট এক্সিকিউট হইলো, যেটাকে আমরা নর্মালি বলতে পারি লুপটা 5/2 টাইমস রান হচ্ছে, উইচ ইজ ইন জেনারেল n/2 টাইমস রান হচ্ছে, তাই না? তাই তো, তাহলে দেখো n/2 টাইমস যদি রান হয় তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? বিগ অফ n/2। ওকে, এখন বিগর রুল কি বলে যে যদি কোনো কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট থাকে, ইন দিস কেস 2, তাহলে সেটাকে আমরা রিমুভ করে দেব। যদি এটাকে রিমুভ করে দিই তাহলে আমাদের ফাইনাল নোটেশন আছে বিগ অফ n। ওকে, তাহলে এই কোডের জন্য আমরা পেলাম বিগ অফ n। এবার থার্ড এক্সাম্পলটা লক্ষ্য করো, আমি একটু উপরের গুলো একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে সুন্দর করে লিখে দিই। এটার জন্য আমরা পাইছি কত? বিগ অফ n, তাই না? আগেরটার জন্য পাইছি বিগ অফ n। এবার থার্ড এক্সাম্পলটা লক্ষ্য করো, এখানে আমার লুপটা কতবার রান হচ্ছে দেখো তো, i ইকুয়ালস টু 0 থেকে i লেসার দেন n এবং i ইনক্রিমেন্ট হচ্ছে 100 করে। তার মানে কি যে এই লুপটা কতবার চলবে? n/100 টাইমস চলবে, রাইট? n/100 টাইমস চলবে। তাহলে ইন দিস কেস আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে? বিগ অফ n/100, হুইচ ইজ অলসো
বিগ অফ এন। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট আপ আমাদের নেস্টেড ফর লুপ। এবার দেখো এই প্রোগ্রামে আমরা কয়টা ফর লুপ পাচ্ছি? একটা, দুইটা। একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ এবং ফাইনালি একটা স্টেটমেন্ট। তাহলে তোমাকে জাস্ট হিসাব করতে হবে যে এই স্টেটমেন্টটা কতবার রান হচ্ছে। তাহলে তুমি দেখো তো আউটার ফর লুপের জন্য, এইটার জন্য তোমার ভেতরে প্রোগ্রামটা কতবার রান হবে? n টাইমস রান হবে, তাই না? যেহেতু i ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত এবং i এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে n টাইমস। ঠিক আছে, তাইলে এইটা যদি n টাইমস হয় তাহলে এটাও n টাইমস, এটাও n টাইমস, রাইট? এখন দেখো ভেতরের ইনার ফর লুপটার জন্য এই ফর লুপটা আরো n বার চলবে, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে এটার জন্য আমার প্রোগ্রামটা আরো n টাইমস এক্সিকিউট হবে, রাইট? তাহলে আমার আলটিমেট স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হচ্ছে? n ইন্টু n টাইমস, রাইট? দুইটা ফর লুপের জন্য n ইন্টু n, উইচ ইজ, এটাকে আমরা বলতে পারি n স্কোয়ার টাইমস, রাইট? তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি এটার জন্য কি হবে? বিগ অফ n স্কোয়ার। ওকে ওকে, এবার পরের এক্সাম্পলটা আমরা একটু দেখি। দেখো এই এক্সাম্পলটা একটু ডিফারেন্ট। এখানে দেখো এই নেস্টেড লুপের ইনার লুপে যে কন্ডিশনটা দেওয়া আছে যে লেসার দেন i পর্যন্ত। তাহলে দেখো আমরা যদি এটাকে একটু ট্রেস করি, আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি যেন স্পেস পাওয়া যায়। ওকে, এবার দেখো দেখো এই প্রোগ্রামটা আমরা একটু ড্রাই রান করার ট্রাই করি। আমার কি কি ভ্যারিয়েবল আছে? i, z, আর আমি এখানে আরেকটা কলাম রাখলাম নাম্বার অফ এক্সিকিউশন। ওকে, মানে হচ্ছে আমার এই ইনার সি আউটটা কতবার এক্সিকিউট হচ্ছে সেটার একটা হিসাব রাখবো এই কলামে। ওকে, তাহলে দেখো প্রথম আইটারেশনে i কি আমার 0 না? তাহলে আমি এখানে 0 দিই। i 0 দেওয়ার পরে আমার চেক হবে i কি লেসার দেন n। ধরো n কোন একটা আরবিট্রারি নাম্বার। প্রথম আইটারেশনে i লেসার দেন n, তাহলে তো ভিতরে ফর লুপটাতে ঢুকবে। ভিতরে ফর লুপে ঢুকলে যে কি হবে? যে ইনিশিয়ালাইজ হবে 0 দি। ওকে, এবার যে এর কন্ডিশন চেক হবে যে কি লেসার দেন i। দেখো তো 0 কি লেসার দেন i? নো, এটা একটা ফলস কন্ডিশন। তাহলে কি হবে? এই ভিতরে স্টেটমেন্টে কি ঢুকবে? না, ঢুকবে না। তাহলে প্রথমবারে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হবে না। তাহলে প্রথমবারে আমার প্রোগ্রামটা একবারও এক্সিকিউট হবে না, 0 টাইমস। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড আইটারেশন আমি একটু মুছে দিই। মুছে আবার সেকেন্ড আইটারেশনে যাই। সেকেন্ড আইটারেশনে i হয়ে যাবে 0 থেকে 1, তাই না? i হয়ে গেল 0 থেকে 1। এবার যেতে আসবে, যে প্রথম ইনিশিয়ালাইজ হলো 0 থেকে, তাহলে প্রথম ইটারেশনে যে হবে 0 এবং চেক করবে যে কি লেসার দেন i। দেখো তো 0 কি লেসার দেন i? হ্যাঁ, 0 লেসার দেন i। তাহলে ভেতরের স্টেটমেন্টটাতে ঢুকবে এবং এটা এক্সিকিউট হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমার প্রোগ্রামটা একবার এক্সিকিউট হবে, তাই না? এরপরে আবার যে হবে এক ইনক্রিমেন্ট 0 থেকে 1 হবে। দেখো তো যে যখন 1 হবে তখন কি এই কন্ডিশনটা সত্য? 1 কি 1 এর থেকে ছোট? যে কি লেসার দেন i? 1 কি লেসার দেন i? না, 1 লেসার দেন i না। তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে গেল এবং এই লুপটা থেকে বের হয়ে আসলো। ঠিক আছে, এবার থার্ড আইটারেশনে আমি আবার এটা মুছে দিই। দেখো এবার i কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, তাই না? i হয়ে যাবে 2। i যদি 2 হয় i চেক করবে 2 কি লেসার দেন n? হ্যাঁ, 2 লেসার দেন n। n যদি n এর আরবিট্রারি নাম্বার হয় তাহলে যে কি হবে? যে হবে হচ্ছে গিয়ে প্রথম আইটারেশনে 0, যে হলো 0। এবার কন্ডিশনটা চেক হবে যে কি লেসার দেন i। 0 কি লেসার দেন 2? হ্যাঁ, 2। তাহলে ভেতরে ঢুকবে, ঢোকার পরে একবার এক্সিকিউট হলো। ওকে, ফাইন। এরপরে পরের যে আইটারেশনে যে হয়ে যাবে 1। এবার চেক করবে যে কি লেসার দেন i। 1 কি লেসার দেন 2? 1 কি লেসার দেন 2? হ্যাঁ, এটাও সত্য। তাহলে আরও একবার এক্সিকিউশন হবে। তাহলে আমরা বলতে পারি যে দুইবার এক্সিকিউশন হলো এখানে। ঠিক আছে, এরপরে যে আবার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে যাবে কত? 2। ঠিক আছে, এবার আবার চেক করবে যে কি লেসার দেন i, মানে 2 কি লেসার দেন 2 কিনা। 2 কি লেসার দেন 2? নো, এই কন্ডিশনটা ফলস। তাহলে ইনার ফর লুপটা ব্রেক করে বাইরে চলে আসবে। তাহলে দিস টাইম আমাদের কয়বার এক্সিকিউশন হলো প্রোগ্রাম? 2 বার। ঠিক আছে, সিমিলারলি ধরো আবার যদি তুমি পরের আইটারেশনে যাও, i যদি ইনক্রিমেন্ট করো তাহলে i হয়ে যাবে হচ্ছে 3। এখানে আসবে 3, যে চলবে হচ্ছে 0, 1, 2, 3 পর্যন্ত এবং এক্সিকিউট হবে কয়বার? এক্সিকিউট হবে এবার 3 বার। ঠিক আছে, তুমি কি প্যাটার্নটা লক্ষ্য করতে পারতেছো? i এর ভ্যালু যত হচ্ছে
তোমার নাম্বার অফ এক্সিকিউশনও তত হচ্ছে। তাহলে আমি যদি সিমিলারলি বলি যে i এর ভ্যালু আমার n, তাহলে সেই ক্ষেত্রে আমার নাম্বার অফ এক্সিকিউশন এই যে এটা নাম্বার অফ এক্সিকিউশন কতবার হবে? n টাইমস হবে, তাই না? এটা কি বুঝতে পারতেছো? নাম্বার অফ এক্সিকিউশন হবে n টাইমস। তাহলে দেখো আমার i যখন এই 0 থেকে টোটাল n পর্যন্ত চলবে, তখন আমার নাম্বার অফ এক্সিকিউশন টোটাল কত হবে? এই সবগুলোর যোগফল। তাহলে এটার যোগফল কি হবে? 0 + 1 + 2 + 3 + n পর্যন্ত। এই সিরিজটা কি? এই সিরিজটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাই না? তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি? আমরা জানি n × n + 1/2। ওকে, তাহলে নাম্বার অফ এক্সিকিউশন কত আমাদের? নাম্বার অফ এক্সিকিউশন হচ্ছে এইটা n × n + 1/2। তাহলে এটা যদি আমাদের নাম্বার অফ এক্সিকিউশন হয়, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? বিগ অফ দিস টার্ম n × n + 1/2, তাই না? এখন দেখো এখানে আমাদের কনস্ট্যান্ট টার্ম কি আছে? কনস্ট্যান্ট টার্ম আছে 2, কনস্ট্যান্ট টার্ম আছে 1। এগুলাকে যদি আমরা রিমুভ করে দিই, তাহলে আমাদের বিগর ভেতরে এক্সপ্রেশনটা কি থাকে? এই n × n। তাহলে বিগর ভেতরে থাকে n², যেটাকে আমরা বলতে পারি বিগ অফ n²। তাহলে আমাদের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি ফর দিস প্রোগ্রাম বিগ অফ n²। ওকে, চলো এবার আমরা হচ্ছে পরের এক্সাম্পলটা সলভ করি। এখানে দেখো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে? i = 1 থেকে i <n এবং i ইনক্রিমেন্ট হচ্ছে 2 এর গুণিতক আকারে। দেখো এখানে কিন্তু i++ হচ্ছে না। যেহেতু i++ হচ্ছে না, সো আমরা ব্লাইন্ডলি এটাকে বলতে পারবো না যে আমাদের এক্সিকিউশনটা n টাইমস হবে। তাহলে আমাদেরকে এটা অ্যানালাইজ করতে হবে। চলো এটাকে আমরা অ্যানালাইজ করি। দেখো এখানে আমাদের ভ্যারিয়েবল আছে i। আমি i এর হিসাবটা রাখতেছি। i ইনিশিয়ালাইজ হচ্ছে কোথা থেকে? দেখো তো, i ইনিশিয়ালাইজ হচ্ছে 1 থেকে। তাহলে প্রথমে i এর ভ্যালু থাকবে 1। এর পরের স্টেপে i ইনক্রিমেন্ট হয়ে কি হবে? 2 গুণ হবে, তাই না? তাহলে 1 হয়ে যাবে ডাবল 1 × 2। তাহলে সেকেন্ড আইটারেশনে i এর ভ্যালু হলো 2। এবার দেখো থার্ড আইটারেশনে এটার সাথে আরো 2 গুণ হবে। ওকে, ফোর্থ আইটারেশনে এটার সাথে আরো 2 গুণ হবে, তাই না? এভাবে আইটা গুণ হতে হতে চলতে থাকবে যতবার i এর আইটারেশন চলবে। এখন আমরা তো জানি না যে এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হবে, তাই না? আমরা ধরে নিই যে আমাদের i k টাইমস ঘুরবে বা স্টেটমেন্টটা k টাইমস এক্সিকিউট হবে। তাহলে সাপোজ স্টেটমেন্ট উইল এক্সিকিউট ফর k টাইমস, ঠিক আছে? তাহলে আমাদের এই i এর ভ্যালুটা k টাইমস বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দেখো আমাদের স্টপিং কন্ডিশনটা কি? আমাদের স্টপিং কন্ডিশনটা হচ্ছে i <n। তার মানে i যতক্ষণ n এর থেকে ছোট থাকবে ততক্ষণই এই লুপটা চলতে থাকবে। তাহলে whenever i = n, তখনই আমাদের লুপটা স্টপ হবে, তাই না? তাহলে আমাদের স্টপিং কন্ডিশনটা কি? স্টপিং কন্ডিশন হচ্ছে whenever i = n, তাই না? তাহলে দেখো i যদি আমার k টাইমস চলে, তার মানে কি যে এইটার ভ্যালু, এই এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে? 2^k, রাইট? এক্সপ্রেশনটার ভ্যালু যদি 2^k হয়, তাহলে এখানে আমরা i এর ভ্যালুটা যদি বসাই, তাহলে আমরা লিখতে পারি 2^k = n, রাইট? তাহলে k এর ভ্যালু আমরা কি পাই? log 2 বেস n, রাইট? তাই না? আর kটা কি ছিল এখানে বলতো? kটা ছিল আমাদের স্টেটমেন্ট এক্সিকিউশনের কাউন্ট, কতবার আমাদের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তাহলে দেখো আমাদের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে log 2 বেস n টাইমস, রাইট? তাহলে আমাদের স্টেটমেন্ট যদি log 2 বেস n টাইমস এক্সিকিউট হয়, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? এই কোডের জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ log 2 বেস n। ওকে, তাহলে একটা জিনিস তো বুঝতে পারতেছো যে এইখানে i এর ইনক্রিমেন্টটা যত হবে সেইটা চলে আসবে আমাদের বেসে। ওকে, তাহলে সিমিলারলি ধরো আমার এই সেম কোড স্নিপেটে, ঠিক আছে? ধরো এই সেম কোড স্নিপেটে আমার i এর ইনক্রিমেন্টটা যদি i = i × 2 না হয়ে ধরো i = i × 5 হইতো, তখন টাইম কমপ্লেক্সিটিটা কি হইতো? তখন সিম্পলি জাস্ট তুমি কি লিখতা? বিগ অফ log 5 বেস n। ওকে, ধরো যদি i = i × 100 হতো, তখন তোমার টাইম কমপ্লেক্সিটি কি হতো? ইন দ্যাট কেস টাইম কমপ্লেক্সিটি তো বিগ অফ log 100 বেস n। ওকে, সো তোমার এটা প্রত্যেকবার ইভালুয়েট করার দরকার পড়তেছে না। তুমি জাস্ট প্যাটার্নটা যদি মনে রাখতে পারো, তাহলে তুমি টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবা। ওকে, পরের এক্সাম্পলটা।
ওকে, দেখো আমাদের ফর লুপের প্রপার্টিসগুলো কি কি দেওয়া আছে। আমাদের ইনিশিয়ালাইজেশন দেওয়া আছে i equals to n, কন্ডিশন চেক করা আছে i greater than equal 1, এবং i ডিক্রিমেন্ট হচ্ছে i by 2 করে, মানে i অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? ওকে, চলো আগের মতোই আমরা হচ্ছে i এর ভ্যালুগুলোকে ট্রেস করি। লেটস সে ফার্স্ট আইটারেশনে i এর ভ্যালু কত? i এর ভ্যালু হচ্ছে n। ঠিক আছে, সেকেন্ড আইটারেশনে i এর ভ্যালু হয়ে যাবে i by 2, তাহলে এখন i এর ভ্যালু কত? n by 2, রাইট? থার্ড আইটারেশনে ওকে, i এর ভ্যালু কত হয়ে যাবে? n by 2 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে n by 2 স্কোয়ার বলতে পারি এটাকে আমরা। ওকে, n by 2 স্কোয়ার। সিমিলারলি ফোর্থ আইটারেশনে i এর ভ্যালু কত হবে? n by, দেখো তো, এই যে n by 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে? n by 2 to the power 3। ওকে, তো এভাবে যদি চলতে থাকে, ঠিক আছে, ধরো তোমার kth আইটারেশনে i k টাইমস করতেছে। ঠিক আছে, তাহলে kth আইটারেশনে i এর ভ্যালু কত হবে? ওই দেখো, যখন আইটারেশন থার্ড তখন 2 এর পাওয়ার কত ছিল? 2, তাই না? যখন আইটারেশন ওয়াজ ফোর্থ তখন 2 এর পাওয়ার কত ছিল? 3। তাহলে ইন দ্য সেম প্যাটার্ন যখন আইটারেশন kth টাইমস, ঠিক আছে, তখন n বাই 2 এর পাওয়ার কত হবে? k minus 1, রাইট? তাহলে দেখো আমাদের কন্ডিশনটা কি দেওয়া ছিল? i greater than equal 1, তাহলে আমাদের স্টপিং কন্ডিশন কি? when i is less than 1 তখন আমাদের প্রোগ্রামটা ব্রেক করবে। ওকে, তাহলে দেখো i এর ভ্যালু আমরা কি পাচ্ছি? i এর ভ্যালু আমরা পাচ্ছি n by 2 to the power k minus 1। এখানে আমি যদি i এর ভ্যালুটা পুট করি, n by 2 to the power k minus 1 is lesser than 1। ঠিক আছে, এখন এই লেসার দেনটাকে যদি আমি ইকুয়েট করে দিই আমাদের হিসাবের সুবিধার্থে, ঠিক আছে, লেটস সে এটাকে ইকুয়েট করে দিলাম, তাহলে দেখো n এর ভ্যালু আমরা কি পাই? n এর ভ্যালু পাই n equals to 2 to the power k minus 1। তাহলে দেখো আমি যদি বোথ সাইডে লগ নেই, তাহলে আমার এখানে k minus 1 এর ভ্যালু আসে log 2 বেস n। ওকে, তাহলে k এর ভ্যালু কত পাই? k equals to log 2 বেস n প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের k এর ভ্যালু। ঠিক আছে, এখন k কি ছিল? k হচ্ছে গিয়ে নাম্বার অফ টাইমস মাই স্টেটমেন্ট ইজ বিং এক্সিকিউটেড। ওকে, তাহলে k যদি নাম্বার অফ টাইমস অফ এক্সিকিউশন হয়, তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? বিগ অফ লগ 2 বেস n প্লাস 1, রাইট? এই 1টা তো একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা ক্যান্সেল আউট করে ফাইনালি আমাদের এক্সপ্রেশনটা লিখতে পারি বিগ অফ লগ 2 বেস n। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি কি? বিগ অফ লগ 2 বেস n। ওকে, তাহলে এই কোডের প্যাটার্নটা কি লক্ষ্য করতে পারতেছে? তোমার i যদি n থেকে শুরু হয় এবং 1 পর্যন্ত চলে, এবং i যদি 2 করে ভাগ হতে থাকে, তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটি হবে log 2 বেস n, তাই না? তাহলে ইন দ্য সেম কোড i যদি 2 করে ভাগ না হয়ে i ধরো i equals to i by 5 হয়তো, তখন তোমার টাইম কমপ্লেক্সিটি কি হইতো? তখন তোমার সিম্পলি টাইম কমপ্লেক্সিটি হতো বিগ অফ লগ 5 বেস n। ওকে, সিমিলারলি ধরো i যদি i equals to i by 100 হইতো, তখন তোমার টাইম কমপ্লেক্সিটি কি হইতো? বিগ অফ লগ 100 বেস n। ওকে, এবার নেক্সট এক্সাম্পলটা দেখো তো, এইখানে আমাদের i ইনিশিয়ালাইজ হচ্ছে 0 থেকে এবং i হ্যাক করে ইনক্রিমেন্ট হচ্ছে, এবং কন্ডিশনটা কি? i ইন্টু i লেসার দেন n। ঠিক আছে, এখন আমি তোমাকে এইটা বোঝানোর জন্য সিম্পলি আরেকটা এক্সাম্পল টেনে আনবো, তাহলে দেখবা খুব ইজিলি বুঝতে পারতেছো। ধরো তোমার এরকম একটা প্রোগ্রাম আছে ফর i equals to 0, i লেসার দেন n, i প্লাস প্লাস। এই ফর লুপটা থাকলে তোমার টাইম কমপ্লেক্সিটি কি হইতো বলতো? i 0 থেকে n পর্যন্ত ঘুরবে, তাহলে তোমার n টাইমস রান হবে। ইন দ্যাট কেস টাইম কমপ্লেক্সিটি কি হইতো? বিগ অফ n। এটা আমরা কিভাবে বুঝতেছি? এই কন্ডিশনটা দেখে, তাই না? i এর ভ্যালু যত হবে সেটাই হবে আমাদের টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, তাহলে এবার দেখো এই ফর লুপের যে প্রপার্টিসগুলো আছে এগুলাকে তুমি এই ফর লুপের সাথে মিলাইতে পারো কিনা। দেখো ইনিশিয়ালাইজ হচ্ছে 0 থেকে এবং i ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, তার মানে কি? যে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে এই কন্ডিশনে i এর ভ্যালু যত তত, তাই না? তাহলে এই কন্ডিশনে i এর ভ্যালুটা কত? আমরা যদি এখান থেকে i এর ভ্যালু ইভ্যালুয়েট করতে চাই, আমরা লিখতে পারি না i স্কোয়ার ইজ লেস দেন n, তার মানে i ইজ লেস দেন স্কোয়ার রুট ওভার n, তাই না? i এর ভ্যালুটা হচ্ছে স্কোয়ার রুট ওভার n। তাহলে এই কোডের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হবে? বিগ অফ
স্কোয়ার রুট ওভার n। এবার দেখো আমরা কিছু এক্সারসাইজ করি, ঠিক আছে? প্রথম প্রবলেমটা দেখো তো, এই পুরাটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম, ওকে? এখন এই প্রোগ্রামে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ফর লুপ আছে এবং তার নিচে আরেকটা ফর লুপ আছে। তুমি একটু খেয়াল করলে দেখবা যে এই দুইটা ফর লুপ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফর লুপ, নেস্টেড লুপ না, একটার ভেতরে আরেকটা না, দুইটা আলাদা আলাদা ফর লুপ। তাহলে তার মানে কি যে আমাদেরকে প্রথমে এই একটা ফর লুপের জন্য টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে হবে, দেন আবার এই ফর লুপটার জন্য আলাদা করে আরেকটা টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে হবে, দেন দুইটাকে যোগ করে দিতে হবে, যেহেতু দুইটা একই প্রোগ্রামের অংশ, তাই না? তাহলে দেখো প্রথম ফর লুপটার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? i 0 থেকে n পর্যন্ত চলতেছে, এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে এটাকে সিম্পলি আমরা বলতে পারি বিগ অফ n, তাই না? দ্বিতীয় ফর লুপটার জন্য টাইম কমপ্লেক্সিটি কি হবে দেখো তো, যে 0 থেকে চলতেছে n পর্যন্ত এবং যে এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রেও আমরা পাই বিগ অফ n, ওকে? এবার দেখো দুইটাকে যোগ করে দিতে হবে, তাহলে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n প্লাস n, হুইচ ইজ বিগ অফ 2n। তাহলে বিগ অফ 2n কে আমরা কি লিখতে পারি? বিগ অফ n, রাইট? তাহলে আমাদের ফাইনাল টাইম কমপ্লেক্সিটি কি হচ্ছে? বিগ অফ n। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমি একটু ক্লিয়ার করে দিই পুরো জিনিসটা। সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামের যতগুলা লুপই থাকুক না কেন পরপর, সেইটা আমাদের টাইম কমপ্লেক্সিটি বৃদ্ধি করে না। তুমি দেখো, তুমি যদি এখানে আরো ফর লুপ লিখতা, আরো ফর লুপ লিখতা, আরো ফর লুপ লিখতা, যত ইচ্ছা ফর লুপ লেখো, তোমার এই টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এনই কিন্তু থাকবে। কারণ কি, তখন 2n এর জায়গায় ধরো তোমার কাছে 3টা ফর লুপ আছে, তখন এই 2n এর জায়গায় হয়ে যাবে কিন্তু 3n। 3n হইলেও কিন্তু তোমার টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n, 4n হইলেও টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n। তার মানে লুপ যতই বৃদ্ধি পাক না কেন, তোমার টাইম কমপ্লেক্সিটি উইল রিমেইন দ্য সেম। সো ইন্ডিপেন্ডেন্ট লুপের নাম্বারের উপরে টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ড করে না। তাহলে দেখো এই পরের যে প্রবলেমটা আছে, হ্যাঁ, এই যে পরের যে প্রবলেমটা 2 নাম্বারটা, এইটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা এটা নিজেরা একটু ট্রাই করবা, ড্রাই রান করে এটা টাইম কমপ্লেক্সিটি বের করা। যদি না পারো তাহলে সিম্পলি এই প্রোগ্রামটাকে তুলে চ্যাট জিপিটি অথবা এনি আদার এলএলএম আমাদের কি অ্যান্সারটা দেয়, আমাদেরকে এআই এর ইউজেজটাও এইভাবেই শিখতে হবে। ওকে, এবার আমরা ওয়াইল লুপের টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব। দেখো, তুমি যদি ফর লুপের টাইম কমপ্লেক্সিটি বুঝতে পারো, তাহলে ওয়াইল লুপের কমপ্লেক্সিটি বের করা খুবই ইজি। দেখো, এই এক্সাম্পল প্রবলেমটা আমরা ডিসকাস করি। এখানে আই ইনিশিয়ালাইজ হয়েছে 0 থেকে এবং আই এর কন্ডিশনটা আছে লেসার দেন n, এবং এরপরে আই ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। তো তুমি সিম্পলি এটাকে ফর লুপে কনভার্ট করে নাও। তুমি যদি এটাকে ফর লুপে কনভার্ট করো, তাহলে আমরা এরকম কিছু একটা দেখতে পাই, i ইকুয়ালস টু 0, আই লেসার দেন n এবং i প্লাস প্লাস। তাহলে ফর লুপে কনভার্ট করার পরে এই লুপটার কমপ্লেক্সিটি কি তুমি বের করতে পারবা না? হ্যাঁ, এটা তো খুবই ইজি। দেখো, i 0 থেকে n পর্যন্ত চলতেছে এবং 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n। তার মানে এই লুপের টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n। ওকে, সিমিলারলি তুমি যে কোনো ওয়াইল লুপকে জাস্ট ফর লুপে কনভার্ট করে খুবই ইজিলি সেটার টাইম কমপ্লেক্সিটি বের করতে পারবা। এবার আমরা কয়েকটা টাইপ নিয়ে কথা বলবো টাইম কমপ্লেক্সিটি। দেখো, আমাদের টাইম কমপ্লেক্সিটি বিভিন্ন বিভিন্ন এক্সপ্রেশন বা ইকুয়েশন আসতে পারে, সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। দেখো, যদি কখনো তোমার বিগ অফ 1 কমপ্লেক্সিটি আসে, সেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। ওকে, যদি আসে হচ্ছে বিগ অফ লগ n, সেটাকে আমরা বলি লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। n কে বলা হয় লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। ওকে, n স্কোয়ার থাকলে সেটাকে বলা হয় কোয়াড্রেটিক, n কিউব থাকলে বলা হয় কিউবিক, আর যদি ধরো n টু দি পাওয়ার n এই আকারে থাকে, তাহলে সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, তাহলে এখন আমি সিম্পলি যদি তোমাকে বলি যে কোনো একটা প্রোগ্রাম কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিতে চলতেছে, তার মানে কি সেই প্রোগ্রামটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। ঠিক আছে, এই নোটেশনগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। নেক্সট থিং, দেখো, আমাদের বিভিন্ন বিভিন্ন টাইম কমপ্লেক্সিটির মধ্যে সম্পর্কটা কি, সেটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। নাহলে তো আমরা আলটিমেটলি কম্পেয়ারই করতে পারবো না যে কোন টাইম কমপ্লেক্সিটিটা বেটার এবং কোন টাইম কমপ্লেক্সিটিটা ওয়ার্স্ট। ওকে, আমাদের একটা চার্ট আছে। দেখো, সবচেয়ে ফাস্টেস্ট টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। এই জন্য দেখো আমাদের চার্টের সবচেয়ে নিচে সবচেয়ে কম রান টাইম হচ্ছে বিগ অফ 1-এ। ঠিক আছে, আর আমাদের সবচেয়ে স্লোয়েস্ট টাইম কমপ্লেক্সিটি হচ্ছে
এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি বা বিগ অফ n টু দি পাওয়ার n। তার মানে কি, যে যদি কোনো প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি আমরা বিগ অফ n টু দি পাওয়ার n পাই, তাহলে সেটা সবচেয়ে স্লো রান টাইম প্রডিউস করবে বা সবচেয়ে স্লো রান হবে। ওকে, তাহলে এই চার্ট থেকে তুমি কি বুঝতে পারতেছো? তুমি যদি যে কোনো দুইটা কমপ্লেক্সিটিকে তুলে এনে কম্পেয়ার করতে চাও, ধরো এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে আমি বলতে পারি যে বিগ অফ n ইজ ফাস্টার দেন বিগ অফ n log n। ধরো তোমার কাছে দুইটা প্রোগ্রাম আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রোগ্রাম 1, এটা হচ্ছে তোমার প্রোগ্রাম 2। এখন এই দুইটা প্রোগ্রামের মধ্যে কোন প্রোগ্রামটা ফাস্টার আর কোন প্রোগ্রামটা স্লোয়ার, সেটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা? তুমি জাস্ট সিম্পলি প্রোগ্রাম 1 এর টাইম কমপ্লেক্সিটি বের করবা। লেটস সে তোমার প্রোগ্রাম 1 এর টাইম কমপ্লেক্সিটি আসছে হচ্ছে গিয়ে বিগ অফ n, এবং তোমার প্রোগ্রাম 2 এর টাইম কমপ্লেক্সিটি আসছে হচ্ছে বিগ অফ log n। তখন কোনটা ফাস্ট এবং কোনটা স্লো তুমি কিভাবে বুঝবা? তুমি সিম্পলি এই চার্টের দিকে তাকাবা, দেখবা যে তোমার চার্টের বামে, হাতের বামে কোনটা আছে। তো তোমার এই চার্টে বিগ অফ log nটা কোথায় আছে? এইখানে, তাই না? আর বিগ অফ nটা কোথায় আছে? এইখানে। তার মানে কি, বিগ অফ log n ডেফিনেটলি বিগ অফ n এর থেকে ছোট, মানে বিগ অফ log n বিগ অফ n এর থেকে ফাস্টার। তাহলে এই দুইটা প্রোগ্রামের মধ্যে কোনটা বেশি ফাস্টার হবে? প্রোগ্রাম 2 বেশি ফাস্টার হবে। এবার আমরা হচ্ছে কোড ফোর্সেসের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করার ট্রাই করব। আমরা আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নিতে খুবই কমন একটা প্রবলেম অলওয়েজ ফেস করে থাকি, সেটা হচ্ছে টাইম লিমিট এক্সিডেড এরর। তো বলা হয়ে থাকে যে যদি তুমি কখনো টিএলই ফেস না করো, তাহলে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নিটা অসম্পূর্ণই থেকে যায়। তাহলে চলো আমরা দেখি হোয়াট ইজ টাইম লিমিট এক্সিডেড এরর এবং কিভাবে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। ওকে, সো হোয়াট ইজ টাইম লিমিট এক্সিডেড এরর? আমাদের যে অনলাইন জাজগুলা থাকে, লেটস সে ফর এক্সাম্পল কোড ফোর্সেস, হ্যাঁ, কোড ফোর্সেস তো আমাদের একটা অনলাইন জাজ। তো কোড ফোর্সেস কিভাবে ওয়ার্ক করে? বেসিক্যালি কোড ফোর্সেস তোমাকে একটা টাইম কনস্ট্রেইন দিয়ে দেয়। সে বলে যে তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে তোমার প্রোগ্রামটা এক্সিকিউট হতে হবে। সেটা হতে পারে 1 সেকেন্ড, সেটা হতে পারে 2 সেকেন্ড, হতে পারে 3 সেকেন্ড। নর্মালি এরকম হয়। ফর এক্সাম্পল কোড ফোর্সেসের কোনো একটা পার্টিকুলার প্রবলেম যদি তোমাকে বলে দেয় যে তোমার এই প্রবলেমটার সলিউশন 1 সেকেন্ডের মধ্যে এক্সিকিউটেড হতে হবে, তার মানে তেমন একটা সলিউশন বা অ্যালগরিদম লিখতে হবে ওই প্রবলেমের জন্য যেটা 1 সেকেন্ডের মধ্যে এক্সিকিউট হয়। ফর এক্সাম্পল তুমি একটা অ্যালগরিদম লিখলা ওই প্রবলেমটার জন্য, যেইটার এক্সিকিউশন টাইম হচ্ছে গিয়ে, ধরো এই অ্যালগরিদমটার এক্সিকিউশন টাইম হচ্ছে 2 সেকেন্ড, বাট কোড ফোর্সেস তোমাকে বলতেছে যে তোমার অ্যালগরিদমের এক্সিকিউশন টাইম হতে হবে 1 সেকেন্ড। তো ইন দ্যাট কেস তুমি যখন তোমার এই অ্যালগরিদমটা সাবমিট করতে যাবা, তখন তুমি দেখবা যে একটা এরর থ্রো করতেছে, সেটা হচ্ছে টিএলই বা টাইম লিমিট এক্সিডে, মানে সে তার এক্সপেক্টেড টাইম লিমিটটাকে পূরণ করতে পারতেছে না। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে? আমার সলিউশনের এক্সিকিউশন টাইমটাকে রিডিউস ডাউন করে 1 সেকেন্ডের মধ্যে আনতে হবে, ঠিক আছে? তাহলে দেখো সেইটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা করতে পারি হচ্ছে আমাদের সলিউশনের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করে। ওকে, টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করে। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে আমরা একটা প্রবলেমের এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করতে পারবো এবং সেখান থেকে আমাদের অপটিমাল সলিউশনটা বের করতে পারবো। দেখো আমাদের জেনারেলি যে অনলাইন জাজেসগুলো থাকে, ফর এক্সাম্পল কোড ফোর্সেস বা লিড কোড, এই ধরনের জাজগুলা 1 সেকেন্ডে অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার 7 থেকে 10 টু দি পাওয়ার 8 এলিমেন্টারি অপারেশন অ্যালাউ করে। ওকে, তার মানে কি, যে যদি তোমার কোনো সলিউশনের টাইম কমপ্লেক্সিটি 10 টু দি পাওয়ার 7 থেকে 10 টু দি পাওয়ার 8 এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলেই সেটা 1 সেকেন্ডে এক্সিকিউট করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার একটা রিয়েল প্রবলেম অ্যানালাইজ করার ট্রাই করি এবং বোঝার চেষ্টা করি যে সেটার এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি কী হবে। দেখো এটা আমাদের টাইপ 1, এই টাইপের প্রবলেমটা আমরা প্রথমে সলভ করি। আমাদের প্রবলেম স্টেটমেন্টে কি বলছে? আমাদের সবার উপরে দেওয়া আছে টাইম লিমিট পার টেস্ট 1 সেকেন্ড। ওকে, তার মানে প্রত্যেক টেস্ট সর্বোচ্চ 1 সেকেন্ড করে অ্যালাউ করে। 1 সেকেন্ডের উপরে গেলে সেটা টাইম লিমিট এক্সিডেড হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো কি বলছে, ইচ টেস্ট কন্টেন্স মাল্টিপল টেস্ট কেসেস। তার মানে প্রত্যেকটা টেস্টে অনেকগুলো টেস্ট কেসেস আছে এবং টেস্ট কেসের সর্বোচ্চ সংখ্যা হতে পারে কত, সেটা তুমি এখান থেকে জানতে পারবা। দেখো
টেস্ট কেসের কনস্ট্যান্ট দেওয়া আছে 1 থেকে 500 পর্যন্ত। আমরা যেহেতু অলওয়েজ ওয়ার্স্ট পসিবল কেস নিয়ে ডিল করতে চাই, সেজন্য আমরা টি এর সর্বোচ্চ ভ্যালুটা ইউজ করব। দেখো তো টি এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? 500। সেজন্য আমরা এখানে ধরে নিব টি এর ভ্যালু হচ্ছে 500। ওকে, এবার দেখো পরের লাইনে কি বলছে যে আমাদের একটা ইনপুট এন আছে, যেটা হচ্ছে গিয়ে লেংথ অফ অ্যারে, এবং এন এর কনস্ট্যান্ট চাওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এবারও সেম আমরা এন এর ওয়ার্স্ট কেসটা ধরে নেব। তাহলে এন এর জন্য ওয়ার্স্ট কেস কত? এন এর ভ্যালু 100, ঠিক আছে। এবার দেখো আমরা জানি কি যে আমাদের অনলাইন জাজ পার সেকেন্ডে সর্বোচ্চ 10⁷ অপারেশন অ্যালাউ করে, 10⁷ এলিমেন্টারি অপারেশন অ্যালাউ করে, ঠিক আছে। এখন আমার এই পার্টিকুলার প্রবলেমটার জন্য আমাকে সর্বোচ্চ কত সেকেন্ড বরাদ্দ করা আছে? 1 সেকেন্ড। তার মানে প্রত্যেক টেস্টে আমি সর্বোচ্চ 10⁷ অপারেশন করতে পারবো, ঠিক আছে। মানে প্রত্যেক টেস্টের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি 10⁷ হইতে হবে সর্বোচ্চ, এর উপরে যাওয়া যাবে না। এখন দেখো এখানে বলছে যে প্রত্যেকটা টেস্ট অনেকগুলো টেস্ট কেসের সমন্বয়ে গঠিত এবং টেস্ট কেসের সংখ্যা হতে পারে সর্বোচ্চ 500। তাহলে প্রত্যেকটা টেস্টে যদি 500টা করে টেস্ট কেস থাকে, এখানে আমাদের টেস্ট কেসেস আছে 500টা, উইচ ইজ 5 × 10⁻², ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা টেস্টে যদি 500টা করে টেস্ট কেসেস থাকে, তাহলে আমাদের এলিমেন্টারি অপারেশনস পার টেস্ট কেস কত হবে? অপারেশনস পার টেস্ট কেস কত হবে বলো তো? 10⁷ ডিভাইডেড বাই 5 × 10⁻², রাইট? তাহলে উইচ ইজ কত? 1/5 × 10⁻, এটা দিয়ে এটাকে কাটলে আমার থাকে 10⁵, 1/5 × 10⁵, তাই না? তার মানে আমি প্রত্যেকটা টেস্ট কেসের জন্য সর্বোচ্চ 1/5 × 10⁵ সংখ্যা অপারেশন করতে পারবো। তাহলে প্রত্যেক টেস্ট কেসে আমার সর্বোচ্চ টাইম কমপ্লেক্সিটি হতে হবে এইটা। এর বাইরে যদি আমি চলে যাই বা এর উপরে যদি আমি চলে যাই, তাহলে আমার টিএ লিখাবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি কি হতে পারে? আমাদের এন কত দেওয়া আছে দেখো তো। আমাদের এন এর সর্বোচ্চ ভ্যালু দেওয়া আছে 100। তাহলে এন আছে হচ্ছে 100, যেটাকে আমরা বলতে পারি 10²। এন যদি আমার 10² হয় আর আমার সর্বোচ্চ আপার লিমিট যদি হয় এইটা 1/5 × 10⁵, ঠিক আছে, তাহলে তোমার বিগ অফ এন এর কোনো সলিউশনটি কাজ করবে। দেখো তো বিগ অফ এন মানে কি? বিগ অফ 10², রাইট? বিকজ এন এর ভ্যালু আছে 10²। 10² কি 10⁵ এর থেকে ছোট? হ্যাঁ, 10⁵ এর থেকে ছোট। এটা হচ্ছে আমার আপার লিমিট। তাহলে দেখো 10² যদি 10⁵ এর থেকে ছোট হয়, তাহলে এই সলিউশনটা আমার ওয়ার্ক করবে, তাই না? এর থেকে অল্প একটু উপরে কি আমি যেতে পারি? ফর এক্সাম্পল ধরো আমি যদি বিগ অফ এন লগ এন এর কোনো সলিউশন বের করি, সেটা কি হবে? বিগ অফ 10² এর থেকে স্লাইটলি বড় হবে, তাই না? ইন দিস কেস আমার সলিউশনটা কি হবে? বিগ অফ 2 × 10⁻², রাইট? এটাও তো 10⁵ এর থেকে ছোট, তাহলে এই সলিউশনটা আমার ওয়ার্ক করবে। এর উপরে কি আমি যেতে পারবো? ধরো আমার একটা সলিউশন আছে বিগ অফ n²। তাহলে বিগ অফ n² এর ভ্যালু কত? তুমি n এর জায়গায় 10² পুট করো, তাহলে বিগ অফ 10² which is big of 10⁴। এই সলিউশনটা কি আমার অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, এটাও অ্যাকসেপ্টেবল, বিকজ এটাও আমার আপার লিমিটকে ক্রস করতেছে না, যেটা হচ্ছে 10⁵। ওকে, এর উপরে কি আমি যেতে পারবো? ফর এক্সাম্পল তোমার একটা সলিউশন আছে বিগ অফ n³। তাহলে n³ এর ভ্যালু কত? বিগ অফ 10² which is big of 10⁶। বাট আমার আপার লিমিট বলতেছে পার টেস্ট কেসে 10⁵। তাহলে কি আমার 10⁶ এর সলিউশনটা কি ওয়ার্ক করবে? না, ইন দিস কেস এটা হয়ে যাবে টিএলই, ঠিক আছে। তাহলে দেখো আমি সর্বোচ্চ আমার কোন সলিউশনটাকে অ্যাকসেপ্টেড করাতে পারবো? অ্যারাউন্ড বিগ অফ n², তাই না? তার মানে বিগ অফ n² এর উপরের যদি কোনো টাইম কমপ্লেক্সিটি থাকে, সেইটা আমার অ্যাকসেপ্টেড হবে না। বাট বিগ অফ n² এর নিচে সব সলিউশনই ওয়ার্ক করবে, তাই না? বিগ অফ n² এর নিচে থাকতে পারে বিগ অফ লগ n, বিগ অফ n, বিগ অফ √n, বিগ অফ 1, এনিথিং আন্ডার বিগ অফ n² উইল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমার এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি কি? বিগ অফ n², বাট নট নেসেসারি বিগ অফ n² আমাকে সলিউশনটা বের করতে হবে। আমি বিগ অফ n² এর নিচে যে কোনো সলিউশনই আনতে পারবো, বাট এইটা মাথায় রাখতে হবে যে আমার সলিউশনটা যেন বিগ অফ n² কে এক্সিড না করে যায়। ফর এক্সাম্পল বিগ অফ n³ না হয়ে যায়, তাহলে আমার সলিউশনটা ওয়ার্ক করবে। ওকে, এবার আসো আমাদের টাইপ 2 তে। এইটা আমাদের একটা স্পেশাল কেস। আমরা অফেন দেখি যে এই টাইপের প্রবলেমও চলে আসে।
চলো এটাকে অ্যানালাইজ করি। দেখো আমাকে কি বলছে, টাইম লিমিট পার টেস্ট হচ্ছে 2 সেকেন্ড এবং প্রত্যেকটা টেস্টে সর্বোচ্চ 10⁴ সংখ্যক টেস্ট কেস থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের টি কত? টি হচ্ছে গিয়ে 10⁴, টি মানে টেস্ট কেসেস। আর আমার এন এর সর্বোচ্চ ভ্যালু দেওয়া আছে কত? দেখো তো, ইনপুট এন কে সর্বোচ্চ ভ্যালু দেওয়া আছে 10⁵, তাই না? তাহলে ধরো আমি এনকে ধরতে পারি 10⁵। ওকে, এখন বোঝার বিষয় হচ্ছে, দেখো এখানে একটা এক্সট্রা লাইন জুড়ে দিছে, সেটা হচ্ছে গিয়ে ইট ইজ গ্যারান্টিড দ্যাট সাম অফ এন ওভার অল টেস্ট কেসেস ডাজ নট এক্সিড 2 × 10⁵। এই স্টেটমেন্টটার মানে কি? এই স্টেটমেন্টটার মানে হচ্ছে গিয়ে যে আমাকে এখন ইন্ডিভিজুয়াল টেস্ট কেসেস নিয়ে চিন্তা করা লাগবে না। আমাকে বলে দিছে যে তোমার প্রত্যেকটা টেস্ট কেসের কমপ্লেক্সিটি যত হবে সেটাকে যদি তুমি যোগ করো তাহলে সেই ভ্যালুটা যেন 2 × 10⁵কে এক্সিড না করে। তার মানে যে আমি এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেস্ট কেসকে নিয়ে চিন্তা করব না, আমি প্রত্যেকটা টেস্ট কেসের যোগফলটাকে বা সম্মিলিত রেজাল্টটাকে নিয়ে চিন্তা করব। তো এই টাইপের প্রবলেম সলভ করার ক্ষেত্রে তুমি যে সিম্পলি মাথায় রাখবা যে এখানে আমাদেরকে এন এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি এই সাম যেটা দেওয়া আছে সেটা ধরে নিতে হবে। তাহলে দেখো এন এর ভ্যালুটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি 2 × 10⁵, ঠিক আছে? এই আগের ভ্যালুটাকে ক্রস আউট করে আমরা এন এর নতুন ভ্যালু এইটা ধরবো। আমাদের ম্যাক্সিমাম সাপোর্টেড সলিউশন কত? 2 সেকেন্ড না? তাহলে 2 সেকেন্ডে কয়টা এলিমেন্টারি অপারেশন সম্ভব? 2 সেকেন্ড, 1 সেকেন্ডে আমাদের এলিমেন্টারি অপারেশন সম্ভব 10⁵। তাহলে 2 সেকেন্ডে আমাদের এলিমেন্টারি অপারেশন সম্ভব 2 × 10⁵, তাই না? এটাই হচ্ছে আমার আপার বাউন্ড। ওকে, এটা যদি আমার আপার বাউন্ড হয় আর আমার এন এর ভ্যালু যদি হয় এইটা, তাহলে দেখো আমার কোন কোন সলিউশনগুলো সাপোর্টেড। আমার বিগ অফ এন সাপোর্টেড, রাইট? কারণ বিগ অফ এন মানে কত? বিগ অফ 2 × 10⁵, which is obviously lesser than 10⁵, ঠিক আছে? আমার বিগ অফ এন লগ এন সলিউশনও সাপোর্ট করবে, বিকজ এটাও অ্যারাউন্ড তোমার 12 × 10⁵ এই রেঞ্জে একটা সলিউশন দিবে। তো যেটাও ডেফিনেটলি হচ্ছে 10⁵ এর থেকে ছোট, সো অবভিয়াসলি এটাও সাপোর্ট করবে। বাট তুমি চিন্তা করো বিগ অফ এন স্কোয়ার কি সাপোর্ট করবে? বিগ অফ এন স্কোয়ারের ভ্যালু কত আসবে? বিগ অফ এন স্কোয়ারের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 2 × 10⁵, which is 4 × 10⁻10। দেখো তো এই সলিউশনটা আমার ম্যাক্সিমাম লিমিটকে এক্সিড করে যাচ্ছে। আমার ম্যাক্সিমাম লিমিট ছিল 10⁵, বাট এই সলিউশন আসতেছে 10⁻10। সো অবভিয়াসলি এটা ওয়ার্কআউট করবে না এবং এটা একটা টিএলই এরর থ্রো করবে, ঠিক আছে? তাহলে আমার আপার লিমিট কত হবে এই সলিউশনের জন্য? আমার আপার লিমিট অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নিতে পারো যে n log n হবে। ওকে, এবং n log n এর নিচে বা n log n এর থেকে ছোট যে কমপ্লেক্সিটিগুলো আছে, যেমন বিগ অফ n, বিগ অফ √n, বিগ অফ log n, ঠিক আছে? এই কমপ্লেক্সিটির সলিউশনগুলোও ওয়ার্কআউট করবে। তাহলে ইন দিস প্রবলেম তুমি এমন একটা সলিউশন খোঁজার ট্রাই করবা যেটার কমপ্লেক্সিটি কখনোই বিগ অফ n log n কে অতিক্রম করবে না। সো আমরা আমাদের ভিডিও লেকচারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সো নেভার স্টপ লার্নিং। হোপফুলি উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার।